একটা দারুণ কথা আছে না, যখন আপনি একটা মেশিনের পজ বাটন টেপেন তখন ওটা থেমে যায়, কিন্তু যখন মানুষের উপর পজ বাটন টেপা হয় তখন তারা ভাবতে শুরু করে। এই ভাবনাটা নিয়েই আমাদের আজকের আলোচনা। হ্যাঁ, আমরা আজ থমাস এল ফ্রিডম্যানের লেখা থ্যাংক ইউ ফর বিইং লেট বইটার গভীরে যাব। বইটা আসলে ২১ শতকের এই যে মাথা ঘুরিয়ে দেওয়া গতি, এই বিশ্বকে বোঝার একটা চেষ্টা। আর আমাদের আজকের মিশন হলো কোন তিনটে বড় শক্তি আমাদের দুনিয়াটাকে এভাবে নাড়িয়ে দিচ্ছে সেটা বোঝা। আর এই ত্বরণের যুগে টিকে থাকতে হলে আমাদের ঠিক কি করতে হবে তার একটা রাস্তা খোঁজা। হুম। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই বইটা লেখার আইডিয়াটা কিন্তু খুব সাধারণ একটা ঘটনা থেকে এসেছে। হ্যাঁ, লেখক এক সকালে এক পার্কিং অ্যাটেন্ডেন্টের জন্য অপেক্ষা করছিলেন, যিনি দেরি করে এসেছিলেন। ভাবা যায় সেখান থেকেই এত বড় একটা চিন্তা শুরু। আচ্ছা, আমাদের সবারই তো আজকাল মনে হয় যেন পৃথিবীটা যেন একটা ফাস্ট ফরওয়ার্ড মোডে চলছে, তাই না? একদম, সবকিছু খুব দ্রুত বদলে যাচ্ছে। ফ্রিডম্যান বলছেন এর পিছনে কারণ হলো তিনটা বিশাল শক্তি যেগুলো একই সাথে রকেটের গতিতে বাড়ছে। ঠিক, উনি এটাকে বলছেন ত্বরণের যুগ বা এইজ অফ অ্যাক্সেলারেশনস। এজ অফ অ্যাক্সেলারেশনস। হ্যাঁ, এই তিনটি শক্তিকে উনি খুব সহজভাবে ভাগ করেছেন। প্রথমটা হলো বাজার, মানে দ্য মার্কেট। বাজার বলতে উনি কি বোঝাচ্ছেন? অর্থনীতি। অর্থনীতি তো বটেই, কিন্তু উনি মূলত প্রযুক্তির অবিশ্বাস্য গতিকে বোঝাচ্ছেন, বিশেষ করে মুরস সূত্র। মোরস ল, যেখানে কম্পিউটিং ক্ষমতা প্রতি ২ বছরে দ্বিগুণ হয়ে যায়। ঠিক, আর তার সাথে ক্লাউড কম্পিউটিংয়ের মতো বিষয়গুলো, যেগুলোকে উনি বলছেন প্রযুক্তিগত সুপারনোভা। আচ্ছা, আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো প্রকৃতি, মানে মাদার নেচার। জলবায়ু পরিবর্তন, বনজঙ্গল শেষ হয়ে যাওয়া, জীব বৈচিত্র্য হারানো, এগুলোর গতিও এখন সাংঘাতিক। আর তৃতীয়টা নিশ্চয়ই গ্লোবালাইজেশন। একদম, বিশ্বায়ন, যেখানে ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে আমরা সবাই সবার সাথে এমনভাবে জড়িয়ে গেছি যা আগে কখনো সম্ভবই ছিল না। আর এই সব কিছুর কেন্দ্রে লেখক ২০০৭ সালটাকে একটা মাইলফলক হিসেবে দেখছেন। আমি তো এতদিন ২০০৭ সালকে শুধু প্রথম আইফোন রিলিজের বছর বলেই জানতাম, কিন্তু ব্যাপারটা তো তার থেকে অনেক বড়। ঠিক এখানেই আসল মজাটা। আইফোন ছিল সেই বছরের স্টার, কিন্তু তার সাথে এমন আরও অনেক কিছু ঘটেছিল যা আমাদের ডিজিটাল দুনিয়াটাকে পুরোপুরি বদলে দিয়েছে। ৯ই জানুয়ারি স্টিভ জবস আইফোন আনলেন, যা আমাদের হাতে একটা সুপার কম্পিউটার তুলে দিল। কিন্তু কিন্তু একই বছরে গুগলও অ্যান্ড্রয়েড নিয়ে এলো। হ্যাঁ, যা স্মার্টফোনকে সবার জন্য মানে অনেক বেশি সহজলভ্য করে তুলল। তার মানে একদিকে আইফোন, অন্যদিকে অ্যান্ড্রয়েড, একটা বিশাল যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেল। কিন্তু প্রযুক্তিগত বিস্ফোরণ তো শুধু ফোনে সীমাবদ্ধ ছিল না, তাই না? একদমই না, একই বছরে এলো হাডুপ। হাডুপ? হ্যাঁ, ভাবুন তো, আগে আমরা ডেটার কুঁয়ো থেকে বালতি দিয়ে জল তুলতাম, হাডুপ এসে যেন একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল পাম্প বসিয়ে দিল। ফেসবুক, গুগল, ইয়াহুর মতো কোম্পানিগুলো প্রথমবার এত বিপুল পরিমাণ ডেটা প্রসেস করার ক্ষমতা পেল। ওয়াও! সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য এলো গিটহাব। এটাকে বলা যায় সারা পৃথিবীর সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য একটা ডিজিটাল কারখানা বা অ্যাসেম্বলি লাইন। যেখানে সবাই মিলেমিশে কোড লিখতে পারে। ঠিক, আজ আমরা যে এত অ্যাপ ব্যবহার করি তার পেছনে গিটহাবের বিশাল অবদান। আর সোশ্যাল মিডিয়া, সেটারও তো বড় পরিবর্তন এসেছিল সে বছর। অবশ্যই, টুইটার সে বছরই একটা আলাদা কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে, আর ফেসবুক, যেটা আগে শুধু কলেজের ছাত্রছাত্রীদের জন্য ছিল, হ্যাঁ, সেটা ১৩ বছরের বেশি বয়সী সবার জন্য খুলে দেয়া হলো। এটা ছিল ডিজিটাল সামাজিকতার বিগ ব্যাং। এর সাথে অ্যামাজন নিয়ে এলো তাদের কিন্ডেল। যা বই পড়ার অভ্যাসকেই বদলে দেবার সূচনা করল। তো আইফোন, অ্যান্ড্রয়েড, হাডুপ, গিটহাব, ফেসবুক, টুইটার, কিন্ডেল, এই সব কিছু একসাথে এসে এমন একটা ঝড় তৈরি করল যার ধাক্কা আমরা এখনো সামলাচ্ছি। এই ডিসলোকেশন বা স্থানচ্যুতি ব্যাপারটা তো আমরা সবাই আজকাল অনুভব করি, তাই না? একদিকে আমরা লেটেস্ট স্মার্টফোন ব্যবহার করছি, কিন্তু অন্যদিকে আমাদের বাবা মায়ের প্রজন্মের সাথে কথা বলতে গিয়ে মনে হচ্ছে আমরা ভিন্ন গ্রহে বাস করছি। এই যে একটা মানসিক আর সামাজিক টানাপোড়েন, এটাই কি লেখক বোঝাতে চেয়েছেন? একদম তাই। যখন পরিবর্তনের গতি আমাদের মানিয়ে নেবার ক্ষমতাকে ছাড়িয়ে যায়। আমাদের শিক্ষা ব্যবস্থা, চাকরির বাজার, সামাজিক প্রতিষ্ঠানগুলো, সবকিছুই তৈরি হয়েছিল একটা ধীর গতির পৃথিবীর জন্য, কিন্তু পৃথিবী এখন বুলেট ট্রেনের গতিতে চলছে, আর আমাদের প্রতিষ্ঠানগুলো এখনও সেই পুরনো রেললাইনেই দাঁড়িয়ে আছে। এই ফারাকটাই হলো ডিসলোকেশন। আচ্ছা, তাহলে উপায় কি? এই বুলেট ট্রেনের সাথে তাল মেলাতে কি আমাদের আরও দ্রুত দৌড়াতে হবে? ব্যাপারটা তো বেশ চাপের। এখানে ফ্রিডম্যান একটা খুব ইন্টারেস্টিং, প্রায় স্ববিরোধী একটা সমাধান দিচ্ছেন। কি সেটা?
তিনি বলছেন আরও দ্রুত দৌড়ানোর বদলে আমাদের মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে থামতে হবে, একটা পজ বা বিরতি নিতে হবে। থামার কথা বলছেন, এটা শুনতে তো খুব অদ্ভুত লাগছে। যে যুগে সবাই দৌড়াচ্ছে সেখানে থেমে গেলে তো আমি আরও পিছিয়ে পড়ব। এটা আসলে পুরোপুরি থেমে যাওয়া নয়, বরং ঝড়ের চোখে আশ্রয় নেওয়ার মতো। ঝড়ের চোখে? হ্যাঁ, ঝড়ের চারপাশে প্রচণ্ড বাতাস বইছে, কিন্তু তার কেন্দ্রে একদম শান্ত। এই বিরতিটা হলো সেই শান্ত কেন্দ্র। এই সময়ে আমরা চারপাশের গোলমাল থেকে বেরিয়ে এসে ভাবতে পারি কি ঘটছে, কেন ঘটছে, আর এর সাথে আমি নিজেকে কিভাবে জুড়তে পারি। ও আচ্ছা, মানে রিচার্জ করার জন্য একটা ব্রেক নেওয়া। ঠিক। এই বিরতি আমাদের পুরনো ধারণাগুলোকে নতুন করে ভাবতে এবং নিজেদের মূল বিশ্বাসের সাথে আবার সংযোগ স্থাপন করতে সাহায্য করে। লেখকের সেই পার্কিং অ্যাটেন্ডেন্টের গল্পটা কি এরই একটা উদাহরণ? চমৎকার উদাহরণ। ওয়াশিংটনের সেই পার্কিং অ্যাটেন্ডেন্ট আইলস জ্যাড বর্জিয়া তার চাকরির ফাঁকে ফাঁকে নিজের দেশ ইথিওপিয়ার গণতন্ত্র নিয়ে একটা ব্লগ লিখতেন। একজন সাধারণ পার্কিং অ্যাটেন্ডেন্ট? হ্যাঁ, ফ্রিডম্যান যখন এটা জানলেন তখন তিনি বুঝতে পারলেন যে এই বিরতির মুহূর্তগুলোই মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। ব্যস্ততার মধ্যেও আইলে নিজের জন্য ভাবার একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন। এই পরিবর্তনের প্রভাব তো সবচেয়ে বেশি পড়ছে আমাদের চাকরির ওপর। আমার এক বন্ধু আছে, সে একজন গ্রাফিক ডিজাইনার। 10 বছর আগে সে যে সফটওয়্যার ব্যবহার করত, আজ সেটার কোনো অস্তিত্বই নেই। সে বলছিল, আমার মনে হয় আমি প্রতি 2 বছর পর পর নতুন করে আমার পেশাটা শিখি। এটাই বাস্তবতা। পুরনো ধারণা একটা ডিগ্রি অর্জন করলেই সারা জীবনের জন্য একটা ভালো চাকরি পাওয়া যাবে, সেটা এখন ইতিহাস। এই যে আজীবন শেখার ধারণাটা, বইতে তো এর ওপর খুব জোর দেয়া হয়েছে। ঠিক তাই। ফ্রিডম্যান বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগে আমাদের ফোকাস করতে হবে আইএ বা ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্সের দিকে। এই এআই আর আই এর পার্থক্যটা খুব ইন্টারেস্টিং। আমরা সারাক্ষণ ভয় পাচ্ছি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের চাকরি খেয়ে ফেলবে। হ্যাঁ, কিন্তু লেখক বলছেন ফোকাসটা হওয়া উচিত আইএ বা ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্সের দিকে, অর্থাৎ এআইকে প্রতিযোগী না ভেবে সহকারী হিসেবে ব্যবহার করা। একদম ঠিক। একজন ডাক্তারের কথা ভাবুন। এআই হয়তো লক্ষ লক্ষ মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ করে রোগের সম্ভাব্য কারণ খুঁজে দেবে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত, রোগীর সাথে কথা বলা, তাকে ভরসা দেওয়া, এই মানসিক কাজগুলো করবেন ডাক্তার। ঠিক, এআই এর সাহায্য নিয়ে। এটাই আইএ, যন্ত্রের সাথে মানুষের পার্টনারশিপ। যে এই পার্টনারশিপটা যত ভালোভাবে করতে পারবে সে তত এগিয়ে থাকবে। তার মানে আমাদের সারা জীবন ছাত্র থাকতে হবে? কিন্তু কোম্পানিগুলো কি তাদের কর্মীদের এভাবে নতুন জিনিস শেখার জন্য সাহায্য করছে? কিছু কোম্পানি অবশ্যই করছে। এটিএনটির মতো বড় কোম্পানিগুলো বুঝতে পেরেছে যে তাদের কর্মীদের যদি ভবিষ্যতের জন্য তৈরি না করা হয় তাহলে কোম্পানি নিজেই পিছিয়ে পড়বে। আচ্ছা। তাই তারা নিজেদের কর্মীদের নতুন দক্ষতা অর্জনের জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করছে। আবার লার্ন আপ বা লঞ্চ কোডের মতো প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যারা প্রথাগত ডিগ্রির চেয়ে একজন মানুষের আসল দক্ষতার ওপর বেশি জোর দিচ্ছে। হ্যাঁ, তাদের মূল কথা হলো আপনার সার্টিফিকেট কি বলছে সেটা বড় কথা নয়, আপনি কাজটা করতে পারেন কিনা সেটাই আসল। ফ্রিডম্যানের মতে এখন প্রত্যেককে নিজের ক্যারিয়ারকে একটা স্টার্টআপ হিসাবে দেখতে হবে, স্টার্টআপ অফ ইউ। স্টার্টআপ অফ ইউ? বাহ! যেখানে আপনি নিজেই নিজের সিইও, নিজেই নিজের চিফ ইনোভেশন অফিসার। ক্রমাগত শেখা এবং নিজেকে নতুন করে আবিষ্কার করাই হবে টিকে থাকার একমাত্র উপায়। তাহলে একদিকে আমাদের সারা জীবন ধরে নতুন জিনিস শিখতে হবে, যা এক কথায় বেশ চাপের ব্যাপার। এই কনস্ট্যান্ট চাপের মুখে একজন মানুষ একা একা লড়াই করবে কিভাবে? সে আশ্রয়টা কোথায় খুঁজবে? ঠিক, লেখক কি এখান থেকেই কমিউনিটি বা সম্প্রদায়ের ধারণায় আসছেন? ঠিক ধরেছেন। যখন বিশ্বজুড়ে সবকিছু দ্রুত বদলে যাচ্ছে, তখন আমাদের সবচেয়ে বড় আশ্রয় এবং স্থিতিশীলতার উৎস হতে পারে আমাদের স্থানীয় সম্প্রদায়, কমিউনিটি। হ্যাঁ, ভার্চুয়াল জগতে আমাদের হাজার হাজার বন্ধু থাকতে পারে, কিন্তু বিপদের দিনে পাশের বাড়ির প্রতিবেশী আগে ছুটে আসে। কিন্তু শক্তিশালী সম্প্রদায় বা স্ট্রং কমিউনিটি, এই কথাটা তো শুনতে খুব ভালো লাগে, কিন্তু আজকের দিনে এটা কি আদৌ বাস্তব? আমরা তো সবাই নিজের ফ্ল্যাটে একা, প্রতিবেশীর নামও জানি না। এটা একটা বড় চ্যালেঞ্জ, তবে ফ্রিডম্যান এর কোনো বাস্তব সমাধান দিয়েছেন। তিনি তার নিজের শহর মিনেসোটার সেন্ট লুইস পার্কের উদাহরণ দিয়েছেন। আচ্ছা। তিনি দেখিয়েছেন সেখানে কিভাবে সরকারি বেসরকারি অংশীদারিত্ব, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ
এবং আপসি বিশ্বাস একটা শক্তিশালী সামাজিক কাঠামো তৈরি করেছে। বিশ্বাস। হ্যাঁ, সেখানে একটা কথা খুব প্রচলিত, বিশ্বাসের গতিতেই সহযোগিতা এগোয়। Collaboration moves at the speed of trust. একদম। যখন একটা সমাজের মানুষের মধ্যে বিশ্বাস থাকে তখন তারা একসাথে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। ধরা যাক শহরে একটা নতুন পার্ক তৈরি হবে। যদি পৌরসভা আর জনগণের মধ্যে বিশ্বাস থাকে তাহলে কাজটা খুব দ্রুত আর ভালোভাবে হবে। আর বিশ্বাস না থাকলে শুধু মিটিং আর কাগজ চালাচালিতেই বছর কেটে যাবে। ঠিক। তবে লেখক তো এটাও স্বীকার করেছেন যে মিনেসোটাতেও বর্ণবাদের মতো গভীর সমস্যা আছে। তার মানে এটা কোনো ইউটোপিয়া বা স্বর্গরাজ্য নয়। অবশ্যই নয়। কোনো সমাজই নিখুঁত নয়। কিন্তু ফ্রিডম্যানের মূল বক্তব্য হল একটা শক্তিশালী সামাজিক কাঠামো থাকলে সেই সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা যায় এবং সমাধানের চেষ্টা করা যায়। যখন মানুষ একে অপরকে বিশ্বাস করে তখন কঠিন কথা বলা এবং শোনা দুটোই সহজ হয়। এই মডেলটাই আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে। তাহলে স্থিতিশীলতার জন্য একটা ভিত্তি হলো আমাদের কমিউনিটি। আর কোনো কিছু আছে যা আমাদের এই ঝড়ের মধ্যে নোঙর ফেলতে সাহায্য করতে পারে? হ্যাঁ, দ্বিতীয় ভিত্তিটি আমাদের চোখের সামনেই আছে, প্রকৃতি। প্রকৃতি? হ্যাঁ, ফ্রিডম্যান বলছেন প্রকৃতি হল স্থিতিশীলতার সেরা শিক্ষক। প্রকৃতি প্রায় 450 কোটি বছর ধরে টিকে আছে কারণ সে প্রতিনিয়ত নিজেকে মানিয়ে নিতে জানে। এটা একটা দারুণ পয়েন্ট। আমরা প্রকৃতি থেকে কি শিখতে পারি? অনেক কিছু। ফ্রিডম্যান একটা দারুণ উদাহরণ দিয়েছেন। একটা বন বা জঙ্গল দেখুন, সেখানে হাজারো প্রজাতির গাছপালা, পোকামাকড়, পশু পাখি আছে। অনেক বৈচিত্র্য। ঠিক। একটা প্রজাতি বিপদে পড়লে অন্যটা তার জায়গা নেয়। কোনো একটা বড় রোগ এসে সব গাছকে একসাথে মেরে ফেলতে পারে না, কারণ সেখানে বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যই বনকে হাজার হাজার বছর ধরে টিকিয়ে রেখেছে। আর আমাদের সমাজ বা অর্থনীতি? এখন ভাবুন আমাদের অর্থনীতির কথা। যদি আমরা শুধু কয়েকটা বড় কোম্পানির ওপর নির্ভর করি আর তারা কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। প্রকৃতির মতো বৈচিত্র্যময় এবং বিকেন্দ্রীভূত সিস্টেম অনেক বেশি স্থিতিশীল হয়। প্রকৃতিতে কোনো কিছুই একা কাজ করে না, সবকিছুই একে অপরের সাথে জড়িত। একটা জটিল কিন্তু স্থিতিশীল নেটওয়ার্ক। আমাদের সমাজকেও এমন আন্তঃসংযুক্ত এবং বৈচিত্র্যময় হতে হবে। হ্যাঁ, আমাদের রাজনৈতিক দলগুলোকে শুধু নিজেদের মতাদর্শে আটকে না থেকে প্রকৃতির মতো অভিযোজিত হতে শিখতে হবে। বাহ! তাহলে একদিকে মানুষের তৈরি কমিউনিটি আর অন্যদিকে প্রকৃতি, এই দুটোই আমাদের স্থিতিশীলতার উৎস। আলোচনার শেষে লেখক একটা খুব বড়, প্রায় দার্শনিক একটা প্রশ্ন তুলেছেন। সাইবার স্পেসে ঈশ্বর কি আছেন? ইজ গড ইন সাইবার স্পেস? হ্যাঁ, এই প্রশ্ন দিয়ে উনি ঠিক কি বোঝাতে চেয়েছেন? দেখুন, এই প্রশ্নটা আক্ষরিক অর্থে ধর্মীয় নয়, বরং নৈতিক দায়বদ্ধতা নিয়ে। আচ্ছা। ডিজিটাল জগতে আমাদের প্রত্যেকের হাতে অমসন ক্ষমতা। একজন সাধারণ মানুষ একটা টুইট বা একটা ভিডিও দিয়ে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করতে পারে। দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে, আবার কারো জীবন বাঁচিয়েও দিতে পারে। ঠিক। এই যে অসীম ক্ষমতা, এর সাথে কোনো অন্তর্নিহিত নৈতিক কাঠামো বা নিয়মকানুন নেই। সাইবার স্পেস হলো একটা ফাঁকা স্লেটের মতো। তার মানে এই ডিজিটাল জগতে ভালো মন্দের কোনো ডিফল্ট সেটিং নেই। আমরা যা করব সেটাই এর চরিত্র তৈরি করবে। একদম। লেখকের মতে সাইবার স্পেসে ঈশ্বরের উপস্থিতি আমাদের কাজের মাধ্যমে প্রকাশ পায়। যখন আমাদের হাতে এত ক্ষমতা, তখন সততা, নম্রতা এবং সহানুভূতির মতো মূল্যবোধগুলো আর ব্যক্তিগত বিষয়ে থাকে না। এগুলো তখন আমাদের সম্মিলিত অস্তিত্ব রক্ষার কৌশলে পরিণত হয়। কারণ প্রযুক্তির শক্তি যদি নৈতিকতা ছাড়া ব্যবহার করা হয়, তবে তা পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। আমাদের হাতে এখন যে ক্ষমতা, তার সঠিকভাবে ব্যবহারের জন্য আমাদের একটি শক্তিশালী নৈতিক কম্পাস দরকার। ঠিক তাই। তাহলে আজকের আলোচনা সারসংক্ষেপ করলে দাঁড়ায়, আমরা প্রযুক্তি, বিশ্বায়ন এবং প্রকৃতির কারণে এক অভূতপূর্ব ত্বরণের যুগে বাস করছি। এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে আমাদের ইচ্ছাকৃতভাবে থামতে হবে, সারা জীবন ধরে শিখতে হবে এবং মেশিনের সহকারী হিসেবে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। আর এই অস্থিরতার মধ্যে স্থিতিশীলতা খুঁজে পেতে হবে আমাদের স্থানীয় সম্প্রদায় এবং প্রকৃতির অভিযোজন ক্ষমতার মধ্যে। আর চলুন, শেষ করার আগে একটা বড় প্রশ্ন নিয়ে ভাবা যাক। বলুন। প্রযুক্তি আমাদের প্রত্যেককে প্রায় ঈশ্বরের মতো ক্ষমতা দিচ্ছে, কিন্তু আমাদের নৈতিক এবং মানবিক কাঠামোর কি সেই হারে উন্নতি হচ্ছে? এটা একটা বড় প্রশ্ন। ফ্রিডম্যান মনে করেন
21 শতকের সবচেয়ে বড় উদ্ভাবন হয়তো প্রযুক্তিগত হবে না, হবে নৈতিক। আমাদের এই সম্মিলিত শক্তি কি আমাদের সম্মিলিত প্রজ্ঞার সাথে তাল মিলিয়ে চলতে পারবে? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।